হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আজ ছিল 18th অফ এপ্রিল 2025। আজ আমাদের প্রথম বিবাহবার্ষিকী ছিল। তো আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকের দিনটি আমরা সকালে ঘুম থেকে উঠে পুজো দিয়ে শুরু করব। তো আমরা প্রথমে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একটি মন্দিরে, যেখানে আমাদের মানত ছিল। সেই মন্দিরে ঘুম থেকে উঠে পুজো দিয়েছিলাম। তারপরে সেখান থেকে ফিরে এসে আমরা ভ্রামরী দেবী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর জানেন, সেদিন ওয়েদারটিও ভীষণ ভালো ছিল, একটুও রোদ ছিল না। হ্যাঁ, তবে মাঝে মধ্যে ছিটে ফোটা বৃষ্টিও পেয়েছি, যেটি খুব একটা খারাপ লাগেনি। তো আমাদের বাড়ি থেকে ভ্রামরী দেবীর মন্দির প্রায় 32 কিলোমিটার। এই যেতে ধরুন ঘন্টাখানেক সময় লাগবে। সেই জন্য আমরা সকাল 10টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, যেন দুপুরের আগেই সেখানে আমরা পৌঁছে যেতে পারি এবং তাড়াতাড়ি পুজো দিয়ে যেন আমরা বিকেলবেলার দিকে ফিরে আসতে পারি। আমাদের বেশ অনেক দিন আগে থেকে ইচ্ছে ছিল ভ্রামরী দেবীর মন্দিরে যাওয়ার জন্য, কিন্তু সুযোগই হয়ে উঠছিল না সেই মন্দিরে যাওয়ার। পরে আমরা দুজনে মিলে প্ল্যান করে ডিসাইড করলাম যে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য এই বিশেষ দিনটিকেই বাছাই করি। যেহেতু এই মন্দিরে যাওয়ার রাস্তার সাথে খুব একটা পরিচিত নই, সেই জন্য আমরা গুগল ম্যাপেরও সাহায্য নিয়েছিলাম এবং গুগল ম্যাপ ধরে ধরেই আমরা এগোচ্ছিলাম। এবং যেখানে প্রয়োজন হয়েছিল দু একবার আমরা কোনো দোকানদার বা স্থানীয় কোনো বাসিন্দাদের আমরা পথঘাট জিজ্ঞেস করেছিলাম। দুপাশে অসংখ্য সবুজ গাছপালা রয়েছে এবং তার মধ্যে দিয়ে এই মন্দিরে যাওয়ার পথটি ছিল এবং যেটি খুব সুন্দর দেখাচ্ছিল, এবং আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে মন্দিরটির ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। হয়তো অনেকেই জানেন, তবুও বলছি, এটি একটি ভীষণ জাগ্রত মন্দির। এটি একটি শক্তিপীঠ। এই মন্দিরটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের তিস্তা নদীর তীরে পুরনো শালবাড়িতে অবস্থিত। মন্দিরটি নদীর 3 স্রোতের মাঝে অবস্থিত বলে একে ত্রিস্রোতাও বলা হয়। এই মন্দিরটি সম্পর্কে অনেক গল্প প্রচলিত রয়েছে। কথিত রয়েছে, সত্যযুগে দক্ষ যজ্ঞে সতী শিবের অপমান ও নিন্দে সহ্য না করতে পেরে আত্মাহুতি দেন। এরপর মহাদেব কালভৈরবকে পাঠান দক্ষকে বধ করতে। সতীর দেহ নিয়ে তারপর তিনি শুরু করেছিলেন তাণ্ডব নৃত্য। এর ফলে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ বিভিন্ন খণ্ড বিখণ্ডে খণ্ডিত করেন। তারপর এই বোদাগঞ্জে অবস্থিত ভ্রামরী দেবীর মন্দিরে এসে দেবীর বাম পদ অর্থাৎ বাঁ পা এসে পড়ে। এই সতীপীঠ বা শক্তিপীঠটি খুব জাগ্রত, যদিও এই মন্দিরটি তৈরির এখনও পর্যন্ত কিন্তু সঠিক কোনো তারিখ জানা যায়নি। এখানে দেবীর আরাধনা করতে প্রায় প্রতিদিনই প্রচুর ভক্ত আসে বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে। এছাড়াও এখানে বিভিন্ন রকমের পুজো হয়। মন্দিরে দুর্গাপুজো এবং মাঘী পূর্ণিমায় বিশেষ পুজো এবং মেলার আয়োজন হয়। এবং দেখুন, কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি এবং আমরা একদম প্রায় কাছাকাছি চলে এসেছি মন্দিরের, এবং এই গাছগুলো পেরোলেই আমরা মূল মন্দিরে প্রবেশ করতে পারবো। এখানে দেখা যাচ্ছে প্রচুর গাড়ি রয়েছে এবং সেই গাড়ি করে ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছে দেবীর আরাধনার জন্য, এবং কতগুলো দোকানও দেখা যাচ্ছে। এখানে পুজোর সামগ্রী বিক্রি হয়। এই মন্দির চত্বরের পরিবেশটা খুব সুন্দর ছিল এবং বেশ একটা শান্ত পরিবেশ ছিল। আমরাও পুজোর সামগ্রী কেনার জন্য এই দাদাটির দোকানে এসে পড়েছিলাম। আমরা যদিও সাথে করে প্রসাদ নিয়ে গিয়েছিলাম এবং প্রসাদ ছাড়া বাকি যা যা সামগ্রী প্রয়োজন আমরা সেই মন্দির চত্বর থেকেই কিনেছিলাম। মন্দিরের সামনে এই দোকানগুলিতে কিন্তু প্রসাদ সহ সব কিছু পুজো সামগ্রী বিক্রি করা হয়। যেহেতু আমরা জানতাম না, তাই জন্য আমরা প্রসাদটি আগে থেকে কিনে নিয়ে গেছিলাম। দেবী চরণে দেওয়ার জন্য জবা ফুল, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোম এবং ঠাকুরের ওড়না সব কিছু এখানে বিক্রি করা হয়। আমরা যে দাদাটির দোকান থেকে পুজো সামগ্রী কিনেছিলাম, তিনি বলেছিলেন আমাদের স্কুটিটি পার্কিংয়ে না রাখতে এবং তার দোকানের সামনে রাখতে, এবং তিনি বলেছিলেন তিনি দায়িত্ব সহকারে আমাদের স্কুটিটি রেখে রাখবেন। এখানে আমি পুজো সামগ্রী নিয়ে পুজো দেওয়ার জন্য মন্দিরের দিকে চলে যাচ্ছি। এই যে আমার পুজো সামগ্রী। ও আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, এই পুজো সামগ্রীর সাথে আমাদের একটি ঘিয়ের প্রদীপও দেওয়া হয়েছিল মায়ের এখানে দেওয়ার জন্য। এটি হচ্ছে মন্দিরের মূল প্রবেশপথ।
মূল মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই দেখলাম অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, আর বাদিকে চেয়ার টেবিল নিয়ে বসে রয়েছিলেন মন্দির কমিটির সদস্যবৃন্দ, যাদের থেকে আপনি মন্দির সম্বন্ধে অনেক কিছু ইনফরমেশন পেতে পারেন। এই ভিডিও ক্লিপটি হচ্ছে মূল মন্দির চত্বরের ভিডিও। তবে এখানে এসে আমি আরেকটি জিনিস নোটিস করলাম যে অন্যান্য মন্দিরে যেরকম ফটো তোলা বা ভিডিও তোলার মধ্যে অনেক নিষেধাজ্ঞা জারি রয়েছে, কিন্তু এই মন্দিরে সেরকম কোনো বাধা নিষেধ ছিল না। আপনি যেখানে ইচ্ছে সেখানে ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, সেখানে কোনো নিষেধাজ্ঞা জারি ছিল না। তবুও আমি পুজো করার সময় কোনো ভিডিও করিনি, এটি পুজো হয়ে যাওয়ার পরে আমি ভিডিওটি করেছিলাম। এই যে দেখুন মা ভ্রামরী দেবী, মা অষ্টভুজা ভ্রামরী দেবী অলঙ্কারে ভূষিত রয়েছেন। আর এদিকে ঢুকতেই ডান দিকে সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে এবং দেবীর ডান দিকে মহাদেবের মূর্তি রয়েছে। এখানে ঘিয়ের প্রদীপগুলো আমরা জ্বালিয়েছিলাম। এই আমাকে দেখতে পাচ্ছেন, আমি তিলক কেটেছিলাম সেদিন। আমাদের পুজো দেওয়ার পরে এই ভিডিওগুলি আমি সব করেছিলাম। মহাদেবের কক্ষের নিচে কয়েক সিঁড়ির পরে রয়েছে মন্দিরের গর্ভগৃহ। দেবী এখানে সিংহ বাহিনী ও কৃষ্ণবর্ণা। সামনের বেদিতে রয়েছে দেবীর প্রস্তরীভূত বামপদ। দেখুন মায়ের চরণে এখন সবাই সিঁদুর দিচ্ছে এবং সবাই এখানে পুষ্পদানও করে। এই মন্দিরের আরেকটি আকর্ষণীয় ব্যাপার হলো এই জোড়া বটগাছ। মন্দির চত্বরে জোড়া বটগাছের শিকড় দুটি আলাদা হয়ে গেলেও উপরে উঠে গিয়ে এই দুটি গাছ একটি গাছেই পরিণত হয়েছে। এবং এই মন্দিরের পাশে আরেকটি মন্দির রয়েছিল ডান দিকে। আমি সেই মন্দিরের দিকে উঠে যাচ্ছি মন্দিরটি দেখার জন্য। এই মন্দিরের ব্যালকনি থেকে আশেপাশের এলাকাটিকে আরও বেশি ভালো করে দেখা যাচ্ছে। দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এত ভালো লাগছিল দেখতে, কি বলবো আর। এরপর আমরা সেখান থেকে নেমে গিয়ে মন্দিরের বাইরে একদম রাস্তার ধারে চলে গিয়েছিলাম। সেখানে ডান দিকে একটা বিশালাকার মহাদেবের মূর্তি ছিল, সেটি দেখার জন্যই মূলত আমরা গিয়েছিলাম। এই মহাদেবের মূর্তিটির পাশ দিয়েও মন্দিরে ঢোকার জন্য একটি প্রবেশপথ রয়েছে। প্রায় 2টো নাগাদ আমরা সেখান থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিলাম। আমরা আমাদের প্রথম বিবাহবার্ষিকীর দিনটি কী করে কাটিয়েছি সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।